ছোট ছোট সরু রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল। সেই রকম লাগে ওদের বাংলাদেশের আকাশে যখন উড়ে। আমি তো ভয়ে ড্রোনই উড়াইতে পারি না। ও একবার এসে আমার মাথায় বসে কিছুক্ষণ থাকবো, এখান থেকে হাইটা নামবো এবং সুন্দর মতো আবার চলে যাবে। মেসমারাইজিং একটা ব্যাপার মনে হয়েছে যে বাহ। তো দাম কেন হয় লাখ টাকার উপরে এগুলো, একটা 3 লাখ 4 লাখ 5 লাখ আমি দেখেছি। কোনো ব্যাপারই না। আমার কাছে মনে হয় যে হাউ ইট ইজ পসিবল। মানে ম্যাজেস্টিক পাখি, এত ওর ভিতরে এত অ্যাগ্রেশন। এখন হাতটা এরকম করে দিচ্ছে, চিলটা এসে হাতে বসতেছে। টিকটিকি দেখলেও এরকম ভাবে বলতো, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস টিকটিকি। সরকার তো চাইলেই কালকেই আপনার এগুলো সব বন্ধ করে দিতে পারে। এভরিডে 10-12টা ফোন আসে, তো আমি এই কারণে অফ করে দিচ্ছি। আমি আমার চিল পাখি নিয়ে কন্টেন্ট বানাই না। একদিন হয়তো বা বলবে করতে, না করবো না। মানে কুকুর বিড়াল আমাকেও অনেক লাইক করে, আমি জানি রাস্তাঘাটে হলে, কিন্তু আমার ভয় লাগে। লাভ স্টোরির দিকটা বলে নি। এখন যেহেতু বাঘের ক্ষিপ্রতা আমি জানি, সো আমি 10 বার চিন্তা করবো যে আমি ওইসব জায়গাতে যাবো কিনা। হ্যাঁ, আমি বোধহয় বাই ন্যাচারালি একটু বেশি সিরিয়াস টাইপের মানুষ। আমি এখানে লোকাল সেলিব্রিটি এখানে আসলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আজকে যেই মানুষটিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে তাকে অনেকেই চিনবেন, অনেকে হয়তো আজকে নতুন করে চিনবেন। তবে একটা বিষয়ে আমি প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে যে কোনো ইউনিক কাজ যেটা সবসময় সারা পৃথিবীতেই বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলেছে, সেটা ছোট অঙ্গনে হোক বড় অঙ্গনে হোক, আমার কাছে মনে হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে যেভাবে ব্যবহার করছি নিজের ব্যক্তিগত জায়গা থেকে, আমি যাকে নিয়ে আজকে আড্ডা দেবো তিনি খুব চমৎকারভাবে একটা ব্যবহারের সুযোগ পেয়েছেন এবং খুবই ইউনিক একটা প্ল্যাটফর্ম তিনি দাঁড় করিয়েছেন। তিনি হচ্ছেন রাফিদ হক সোয়াদ। অনেক সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, সেম হিয়ার, আই এম ভেরি অনার্ড। আমি আপনার অনেক বড় একটা ফ্যান অ্যাকচুয়ালি। মানে অনেক আগে থেকে আমাদের হাউস হোল্ডে আপনার নামটা মানে চলমান। তো মানে আম্মু পাপা ওরা সবাই আপনার অনেক আগে থেকে কন্টেন্টস দেখে। আমি স্টিল জানতাম না যে ওটা ওনার এআই কন্টেন্ট। আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে উনি একটা বিশাল সাদা কুমির, একটা কালো কুমির এবং সেটার কিছু বাচ্চা বেবিজ সহ সুন্দরবনে ছেড়ে দিয়ে আসছেন এবং তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার ফার্স্ট কোশ্চেনই ছিল যে এটা যে আপনি কোথায় পেলেন, কীভাবে বড় করলেন। উনি কাকতালীয়ভাবে উনি অনুষ্ঠানের স্টেজে ঢুকে আমাকে বলছে যে ভাইয়া আপনি নিশ্চয়ই বুঝেছেন এটা এআই কন্টেন্ট। মানে আমরা বুঝি না কেন এগুলো এআই কন্টেন্ট, এটার কারণটা কি? মানে এখনো তো সবাই ইউজ টু না। দেখা গেছে যে ভাইয়া আসলে আর কিছুদিন সময় লাগবে। বাট আমি আপনাকে বলি, যদি এরকম আমার কন্টেন্টে 2000 কমেন্ট আসে, ওইখানে কিন্তু মানে 1800 মানুষ বুঝে গেছে যে এখানে এটা এআই দেওয়া হচ্ছে। বাট দ্য স্টোরি টেলিং এবং ওই যে আমাদের লাইক অ্যাটেনশন গ্র্যাবিং যে ব্যাপারটা, এটা আপনার অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অথবা যে কোনো মানে সাইকোলজিস্টের ব্যাপার আছে যে অ্যাটেনশন গ্র্যাব করলে ওই মানুষটা কিন্তু এখন রিলটা দেখে জাস্ট যে আমরা থামাইতে পারলেই হয়, যে থামটা যাতে না উঠে যায়। তো আই গেস ওইখানে ওই যে সাদা কুমির ব্যাপারটা এবং পুরান ঢাকার ব্যাপারটা আমরা হাতে নিয়ে ঘুরতেছি, বাচ্চা আদর করতেছে, আই গেস এগুলো তাদেরকে অনেক মানে গ্র্যাব করে ফেলছে। তো যারা বুঝেও গেছে যে এটা এআই, they didn't actually মানে care to like says anything, but just to তুমি আমাকে এন্টারটেইন করতে পারতেছো, ব্যাস, দ্যাটস অল। তুমি কেমনে করতেছো সেটা বড় কথা না। না। সো রাফিদ ভাই, আমরা আপনার যেই মানে পশু প্রেম বা প্রাণী প্রেম যেটাই বলি না কেন, এটার খুবই একটা ইউনিকনেস ব্যাপার আছে এবং এটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে যে পরিচিতি সেটাও নিশ্চয়ই একদিনের ঘটনা না। আমরা নিশ্চয়ই বিস্তারিত শুনবো। তার আগে আমরা একটু পরিবার সম্পর্কে জানতে চাই, লাইক আপনার ফ্যামিলি, কোথায় বড় হয়েছেন, কেমন ছিল সবকিছু মিলিয়ে। আমরা হচ্ছে পুরান ঢাকার মানুষ। আগেই বললাম যে ভাইয়া আমরা ঢাকার ভিতরে, আমার আম্মু পাপা সবাই ঢাকাইয়া। আমরা পুরান ঢাকার মধ্যেই আমরা সবাই থাকি, নানু বাড়ি দাদা বাড়ি সব ইট ইজ দেয়ার। তো এবং আমি মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়ালেখা করেছি। অ্যান্ড আপাতত আমার যে কন্টেন্টগুলো আপনারা যা দেখেন, যে পশু পাখি নিয়ে অ্যানল যা পালি বা রেস্কিউ করা হয়, এগুলো সব আমার এই পুরান ঢাকা নাজের বাজারের এই ছাদের ভিতরেই আপনারা দেখেন। এটা শুরুটা হলো কিভাবে, একদম বিগিনিং এর যদি বলতে চাই, দেখা গেছে আমি বাচ্চাকাল থেকেই মূলত আমি এই মানে পশু পাখি নিয়ে অনেক অ্যাট্রাক্টেড বলেন অথবা অ্যানিমাল লাভ যেটা ব্যাপারটা, সেটা মানে আমি এভাবে নিয়েই বড় হয়েছি। এবং আমার আগে থেকে এরকম পশু পাখি নিয়ে অনেক রেসপেক্ট ছিল, পশু পাখির ব্যাপারটা নিয়ে। এবং যারা পশু পাখি পালতো ওদের মনে করেন আমি অ্যাজ অ্যান আইডল হিসেবে দেখতাম। তো ছোটকালে যে শোটা দেখে বড় হয়েছি, দ্য ক্রোকোডাইল ডায়েরিজ, হ্যাঁ, স্টিভ এরউইন যে অস্ট্রেলিয়ার, তো ওর ইনথুজিয়াজম, মানে ও একটা মানে এরকম একটা টিকটিকি দেখলেও এরকম ভাবে বলতো, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস টিকটিকি। আর আমার মনে হয়তো আমি ওইভাবেই দেখতেছি যে ও ওয়াও,
কবুতর বা এই টিকটিকিটা তো মানে অনেক সুন্দর, মানে অনেক জোস, মানে ওয়াও, আমি মানে দেখতে পারতেছি, খুব ভালো লাগতেছে আমার। তো দিস ইজ ওয়ার ইট ওয়েন্ট। এবং পাপাও আমার ছাদের মধ্যে এরকম আগে গরু পালছে। তো মানে আই গেস এটা একটা মানে ফ্যামিলি ব্যাপার, পাপাও এরকম পছন্দ করে এবং আমার দাদি বাড়িতেও অনেকজন এরকম আছে যারা পশু পাখি পালে, আমার ভাইয়েরা, হ্যাঁ ওদেরও আমরা দেখে বড় হয়েছি যে ওরা কিছু না কিছু পালতেছে, কবুতর, কুকুর। হ্যাঁ, তো মানে ওরা হচ্ছে বলতে পারি যে আমার অনেক মানে লার্নিং এক্সপিরিয়েন্স ওদের থেকেই আসছে। তো আমিও ওদের এরকম দেখা গেছে কুকুর তাদের ওয়াকে নিয়ে গেতাম, মানে আমার না, ইচ্ছা ছিল যে কবে কোনো একদিন পালবো, তো এরকম ওয়াকে নিয়ে গেতাম। অ্যান্ড দ্যাট ইউজ টু বি মাই ভেরি হ্যাপি মোমেন্টস, অনেক হ্যাপি মোমেন্টস ছিল আমার এগুলো। তো আস্তে আস্তে সামহাউ আই গট টু রেস্কিউ স্নুপি, আমার প্রথম কুকুর বলতে পারি। এবং ওকে আমি রেস্কিউ করে নিয়ে আসি। এখন মাশাআল্লাহ আমার সাথেও মানে 12 বছর হয়ে গেছে, সে এখন আমার সাথে আছে, অ্যান্ড শি ইজ স্টিল এভার ইয়াং, এখনো মানে ওইরকমই সুন্দর সে। আপনি রেস্কিউ করলেন বলতে কোথায় মানে পেয়েছিলেন? এটা হচ্ছে যে আমরা মানে ওকে একটা কাটাবনের এক শপের ওনার থেকে আমরা নিয়ে আসছি ওকে। তো ওর যে ব্যাক স্টোরি আছে, মানে ওকে এরকম এক জায়গায় বেঁধে রাখতো, অ্যান্ড গাছের সাথে আই গেস বেঁধে রাখতো, এবং ওকে খাবার ছুঁড়ে ফেলা হইতো, মানে উড়ে মারতো, তো ওইখানে খাইতো। তো ওই জায়গাটা এরকম মানে কাঁচা খাবার দিতে দিতে ওই জায়গাটা অনেক নরম হয়ে যাওয়াতে ওর পিছের পাটা মূলত প্যারালাইজ হয়ে যায়, আচ্ছা, ওর সামথিং এরকম কিছু হয়ে যায় যে ওটা ইউজ করতে পারতেছিল না। তো পরে আর কি আমরা ওটাকে নিয়ে আসি ওকে, অ্যান্ড ওই টাইমে নানান অনেক কিছুই শোনা লাগছে যে এরকম মানে অসুস্থ কুকুর, স্বাভাবিক মানে সবাই এটাতে ইউজ টু ছিল না যে Okay. একটা অসুস্থ কুকুর নিয়ে আসা মানে পালতেছে বা এরকম রেসপন্সিবিলিটি বেশি না, আমি তো তখন ছোট। তো ওইখান থেকেই মূলত শুরু। আর আমি ওকে কোনো কিছু শিখাইনি, ও আমার পিছেই ঘুরতো, আমি ওর সিট বললে বসতো, অ্যান্ড আই ডোন্ট নো ম্যাজিক হ্যাপেন্ড। এবং ওর থেকেই মূলত আমার এই মানে যে ওয়ান টু ওয়ান যে কানেকশনটা, যে অ্যানিমাল এবং মানুষের যে একটা ওয়ান টু ওয়ান কানেকশনটা আছে, তো ওইটা অ্যাকচুয়ালি আমি মানে হইতে দেখছি, বিল্ড আপ হইতে দেখছি। এবং সেটা পাখির কেসে হোক, সেটা কবুতরের কেসে হোক, সেটা খরগোশের কেসে হোক, তো এভরি কাইন্ড অফ আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য লাগে, জানেন, মানে যখন হাতটা এরকম করে দিচ্ছে, চিলটা এসে হাতে বসতেছে, মানে আমার কাছে মনে হয় যে হাউ ইট ইজ পসিবল। মানে কুকুর বিড়াল আমাকেও অনেক লাইক করে, আমি জানি রাস্তাঘাটে হলে, কিন্তু আমার ভয় লাগে। মানে আমার কাছে আমি যখন দেখি জলাতঙ্কে একজন রোগী মারা যাচ্ছে, স্বাভাবিক স্বাভাবিক, এবং আমার যখন আমি বোধহয় বাই ন্যাচারালি একটু বেশি সিরিয়াস টাইপের মানুষ, যে কারণে অনেক বেশি ডিপ লেভেলে অনেক সময় চিন্তা করি। আচ্ছা আচ্ছা, তো কিন্তু আপনি যখন গল্প বলতেছেন যে লাগে আপনার জেনেটিক্যালি হোক বা যেভাবেই হোক না কেন, ইউ গট প্লেজার ফ্রম দেয়ার্স, রাইট? একটা কুকুর সুস্থ হয়ে যাচ্ছে, আপনার কথা শুনতেছে, মানে এই সময়টা তো আপনার খেলাধুলা, ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত থাকার কথা, আপনি কি এদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন? হ্যাঁ, আমি তো এগুলোই পছন্দ করতাম। মানে শখটা এমন ছিল না যে আমি একেবারে কবুতর উড়াবো, কিন্তু আমি কবুতর স্টিল রাখতাম। আচ্ছা, কারণ ওই যে বৈশা ও খাইতেছে, আমি খাবার দিছি এক জায়গায়, ওরা একসাথে খাইতেছে, মানে এগুলো আমার খুবই বেশি ভালো লাগতো যে ও আচ্ছা। খাইতেছে। পাখি যখন আছে, ও পাখি কিনে নিয়ে আসছি, এখন পাখিদের তো মূলত মানে এখন ঘর বানাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে খাঁচায় ভালো লাগতেছে না, ওরা ঘর বানাই দিতে হবে, ওই রকম নেচারে কাজ টাজ করবে। আপনার ফ্যামিলিতে এরকম কেউ আর নাই? অ্যাকচুয়ালি মানে হ্যাঁ, এটাই বললাম যে আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই হচ্ছে অ্যানিমাল লাভার। কিন্তু এই লেভেলের ক্রেজি না নিশ্চয়ই? ক্রেজি, আই ডোন্ট থিঙ্ক সো, বিষয়টা এমন। আমি একটা খুব দারুণ একটা কথা বলি আপনাদের, যে মানে আমার কাছে অনেক অনেক দারুণ লাগে বিষয়টা। এটা হচ্ছে মানে আমি প্রাউড ওই চিলটার ব্যাপারে, যে আপনি বললেন যে উড়ে আসে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা রিয়েল ছিল তো? কোনটা? না, চিলটা তো রিয়েল। চিলটা রিয়েল। আমি এখন রীতিমতো কনফিউজ যে কোনটা রিয়েল আর কোনটা না, আনরিয়েল। আমি বইলা দিব, আচ্ছা। পান্ডা এবং দ্য কুমির সেকশন, এটা রিয়েল না? এটা রিয়েল না। ওকে, এটার মানে ইন্সপিরেশন আবার আরেক জায়গা থেকে। ওকে, তো মানে অ্যানিমাল পার্সপেক্টিভটা বললাম, যেটা দ্যাটস মি, দ্যাটস অ্যাকচুয়ালি হু আই অ্যাম। তো মানে ওই স্কার নামের একটা চিল, এটা ও মূলত মানে আমার প্রথম রেস্কিউ করা চিল পাখি। এটার স্টোরিটা কি, কোথা থেকে? এটা হচ্ছে মানে একজনের ওইটাকে পালতো। হ্যাঁ, তো পালতো, এবং ওর কেসটাও আমি বলি, মানে পালতো বলতে এমন না যে ওকে খুব কষ্ট দিচ্ছিল। এই স্কার হচ্ছে ইলেকট্রিকিউট হয়ে গেছিল, মানে ও মনে হয় এরকম ট্রান্সমিটারের সাথে বাড়ি খেয়েছে বা এরকম। ওকে, তো ওর যে ফ্লাইটের মানে ফ্লাইট ফেদার্স গুলো আছে, এগুলো পুরো পুড়ে গেছিল। আচ্ছা, তো ওই টাইমে তো আই গেস মানুষের ফ্যাসিনেশন তো আছে, হ্যাঁ, সবাই একটু শেকের একটা ফ্যাসিনেশন রাখে। আমি যেরকম মনে করি যে চিল পাখি হাতে নেওয়া, ঈগল পাখি রাখা, এবং একটা মানে এটা একটা ম্যাজেস্টিক ব্যাপার। ট্রু। হ্যাঁ, তো আই গেস ওই ফ্যাসিনেশনে সে পালছে এটাকে।
তো অ্যাকচুয়ালি আমিও ওকে কিনে নিয়ে আসছি, হ্যাঁ, যে জিনিসটা এরকম পইরা আছে খাঁচার মধ্যে থাকার কি আছে, হ্যাঁ। তো আমি ওকে নিয়ে আসি এবং ও আসার পরে যেমন হয়েছে যে বন্ধু বান্ধবরা দেখছে আচ্ছা ওর কাছে একটা চিল আছে, হ্যাঁ, এরকম ওই তো পইরেই আছে। তো অন্য এক জায়গায় দেখছে এরকম আরেকটা অসুস্থ আছে, তো ওইটা নিয়ে আসছে। এবং তখন তো আমরা ফ্রেন্ডসরাই কাজগুলা করতাম, ভাইয়েরাই করতাম, এবং ওইটা আমরা খাওয়া দাবার করাইছি এবং ওরে ছেড়ে দিছি। এবং মেসমারাইজিং একটা ব্যাপার মনে হয়েছে যে বাহ, কি একটা মানে ম্যাজেস্টিক পাখি, এত ওর ভিতরে এত অ্যাগ্রেশন এবং ও এত স্ট্রং একটা পাখি। ও আমাদের কাছে মূলত একটা মানে ইনোসেন্ট হিসাবেই ছিল, এবং জাস্ট আমরা ওকে ছাড়লাম এবং ব্যাক টু ম্যাজেস্টিকনেস। বিশাল, আমার মানে ওইটাও একটা ডোপামিন রিলিজের মতো একটা ব্যাপার ছিল। চলে গেছে, হ্যাঁ, মানে এটা স্কার না, স্কার ওয়াজ স্টিল দেয়ার, কারণ ও এখনো ঠিক হয়ে দাঁড়াতে পারেনি। ও যে ফ্লাইটের ফেদার্স গুলো ছিল ওইটা ওকে অ্যালাইন ভাবে উঠতে দিত না, ওইভাবে বাড়ি টাড়ি খায় গেত। তো 24-এ আমরা ওকে ছাড়ছি, মাশাল্লাহ। স্কার জাস্ট মানে পুরোপুরি ঠিক হয়ে গেছে। 2021-এ ও আসছে, 20-তে সে আসছে, এবং 24-এ 4 বছর ছিল আমার কাছে। এবং যেহেতু আমার চিল এরিয়াটা একটু বড়, তো তখন ওকে আমরা একটু ফ্লাইটের বিষয়গুলো শিখাইতে পারছি, হান্টিংয়ের বিষয়গুলো শিখাইতে পারছি। এবং ওই বিকালে যে চিলগুলা খাইতে আসে ওদের দেখে আমি মনে করি যে অ্যাকচুয়ালি অসুস্থ চিলদের না মনোবল মনে হয় একটু বাইরে যায়। আচ্ছা, কোম্পানি পাইছে, যে আমিও তো উড়ুম এখানে, তো আমার মনে হয় যে এরকম। তো স্কার অবশেষে আমরা ছাড়ি, এবং সামহাউ মানে এইগুলা পাখি তো মানে বার্ডস অফ প্রে অ্যাকচুয়ালি মানে প্যারটদের মতো না যে টেম হয়ে যাবে, আপনি হাতে নিবেন আসতে বলবেন, নট দ্যাট, দে গেট ইমপ্রিন্টেড। মানে খুব খুব ডিপ একটা ব্যাপার, ওয়ার্ডটাই কত ডিপ, ইমপ্রিন্টেড। মানে ও আপনার সাথে মানে একটা মানে সাইকোলজিক্যাল একটা কানেকশনে চলে আসে এরা। আউল, হক, মানে যেগুলো আপনারা দেখেন না যে উড়ে তারপর এক জায়গায় হাত দেয়, দেন দ্য হক কামস। তো এইগুলা কিন্তু মানে টেমের বিষয় না, এটা ইমপ্রিন্টিংয়ের বিষয়। তো আমি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম যে এই স্কার ছেড়ে দেওয়ার পর ও এখনও আমার ছাদেই থাকে। মানে ও এইরকম একটা জায়গা ধরে নিছে যে সেটাতে আমি রোজ উঠি খাওয়াইতে, ও এই জায়গায় বসে, এলাকায় অন্যান্য চিল যদি বেশিক্ষণ বসে থাকে ওদেরও ভাগায়, এবং আমি ছাদে আসলেই ও একবার এসে আমার মাথায় বসে, মাথায় বসবো, বসে কিছুক্ষণ থাকবো, এখান থেকে হাইটা নামবো এবং সুন্দর মতো আবার চলে যাবে। কি একটা ব্যাপার, মানে এগুলাই তো মূলত মানে একটা খুব, ও একটা এক্সাম্পল। মানে আমি এই কারণে স্কারে মেনশন করলাম কারণ ও একটা মেনশন ওয়ার্দি পাখি আমি মনে করি। ডেফিনেটলি ইট ইজ, মানে ও খুব ছোস একটা ব্যাপার। একটা কথা হচ্ছে আমরা বলি অবলা প্রাণী, রাইট, আমাদের একটা খুব কমন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, কিন্তু এটার সাথে যে মানুষের খুব অদ্ভুত সুন্দর কানেকশন হইতে পারে, হ্যাঁ, ইউ ফাইন্ড ইট আউট এবং আপনি এটাকে এনজয় করেন। আপনি কি এগুলো নিয়ে পড়াশোনা করেছেন নাকি এগুলো করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে? আসলে পড়াশোনা তো আসলে মানে বিষয়টা কি, নট দ্যাট আই এম সার্টিফাইড, বাট আই এম সার্টিফাইড থ্রু WCCU, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। ওদের আন্ডারে আমি অ্যাকচুয়ালি ভলেন্টিয়ারিং করেছি এবং ট্রেনিং করেছি। আই ডিড দ্যাট ট্রেনিং, এবং ওইটার এক্সট্রা কেসে যদি আপনারা বলেন তো ইন্টারনেট ওয়াজ দ্য বেস্ট টিচার আই হ্যাড। তো আমি আর্টিকেল পড়ছি, বার্ডস অফ প্রে অ্যান্ড অল, মানে যেহেতু আমি ছোটোকাল থেকেই দেখে আসতেছি, মানে আমার ব্যাপারটা এরকম হয়ে গেছিলো যে আই ইউজ টু মানে আইডেন্টিফাই, যে আমি র্যান্ডম পাখির ছবি দেখতাম অ্যান্ড আই ইউজ টু ট্রেন মাই ব্রেন যে আচ্ছা এটা কোন পাখি হইতে পারে, মানে নাম বলতাম। এবং এমন টাইম হয়ে গেছিলো আই ইউজ টু নো যে সব পাখির নাম সব জেনে গেছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওইভাবে যদি বলেন যে পড়ালেখা করি নাই, কিন্তু যতটুকু জানতে পারছি আর কি ওদের ব্যাপারে, যে যতটুক দরকার যে অ্যাটলিস্ট ওকে কমন প্রবলেমস থেকে নিয়ে আমরা ছেড়ে দিতে পারি, তো এতটুকু অ্যাটলিস্ট আই হ্যাভ ইট। এটা তো আপনার নিজের বাসা পুরোটাকে আপনি বলছেন, কতটুকু এরিয়া নিয়ে আপনি এই কাজ? বেশি একটা বড় না, আমার ছাদ খুব একটা বড় না, ওই ছাদের মধ্যেই সমস্ত কিছু? আমার সব ছাদের ভিতরেই আমরা যা করার আমি কত ধরনের প্রাণী আছে সেখানে? এখন আছে কুকুর, বিড়াল, কিছু রেপটাইলস, কিছু ইনসেক্টস, ইঁদুর, হ্যামস্টার, হেজহগ, তারপর রেস্কিউড যে কোনো পাখি আসে, যেমন হরিয়াল আসে, ককাটেল আসছে অনেকগুলা, এরকম লোম নাই ওগুলা আছে, একটা বিড়াল আছে রেস্কিউতে, তারপর অনেকগুলা চিল আছে ভাইয়া। তো চিলদের একটা আলাদা এরিয়া করা আছে। ওকে, চিলদের জায়গাটা নিয়ে আমি একটু জানতে চাই, এবং একই সাথে আপনি ইনসেক্ট নিয়েও কাজ করেন, উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের এই ভিডিও যখন শুরু হয়েছে তখন নিশ্চয়ই ওনার কাজগুলোর স্যাম্পল আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অফের বোধহয় আমাদের মধ্যে কনভারসেশন ছিল এরকম যে জীবনে অন্তত একবারের জন্য হলো সবার সুন্দরবন যাওয়া উচিত, সো ট্রু। প্রকৃতি বুঝতে হলে। কি একটা জায়গা সুন্দরবন। আপনি কি গেছেন নাকি এগুলো AI? আমি না 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 আর রাফিদ হক সোহাদেরটা যেটা, এটা সব রিয়েল। আমি আচ্ছা। সুন্দরবন গেছি এবং মানে ওইখানের এই ভ্যাস্ট নেচার, মানে জঙ্গলে, মানে আমি লিটারেলি ওয়েক আপ করতে দেখলাম। হ্যাঁ, অসাম একটা ব্যাপার ছিল। এবং সুন্দরবনের ভিতরেও আমি একটু গেছি, একটু ঘুরলাম টুরলাম। কয়দিন ছিলেন আপনি ওখানে? আমি ওখানে ছিলাম 4 দিন ছিলাম। 3 দিন মানে আমি পাগলের মতো কুমির খুঁজছি, মানে আচ্ছা। খুঁজছি বলতে হচ্ছে আমি রাতেও মানে রিসোর্টের এখান থেকে আমি বসে থাকতাম টর্চ নিয়ে সারা রাত, যে একটা চোখ যদি জ্বলতো। আমার যে গোল্ডেন মেমোরিজ, লাইক আমি বোধহয় 7 থেকে 8 বছর আগে গিয়েছিলাম, তারও পুরনো। আমি বিবিসির একটা শুটিং এ গিয়েছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা। So, সুন্দরবনে লাইক মেইন রিভার যেটা থাকে, যেখান থেকে আপনার বড় বড় শিপগুলো দেখা যায়, একদম ভোর কুয়াশা, একটু পরেই সূর্য উঠবে, এবং এটা হচ্ছে ওই সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে, ক্যানালটাও পূর্ব দিকের ক্যানাল। তো এটা সম্ভবত জোয়ার অথবা ভাটার টাইম ছিল। যাচ্ছি আমরা, আমাদের সঙ্গে বিবিসি সাংবাদিক ছিলেন, দেশের বাইরের সবাই ওনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নৌকাটা যাচ্ছে কোনো রকম আস্তে আস্তে চলতেছে, পিন ড্রপ সাইলেন্স। জীবনে যদি কেউ সাইলেন্স পছন্দ করে তাহলে সাইলেন্সটা আসলে কি এটা বোঝার জন্য ওখানে যাওয়া উচিত। আর আমার এখনো মনে আছে, আমার জীবনের অন্যতম একটা মেমোরি, একটু পরে সূর্যটা সামনে দিয়ে উঠতেছে, দুই পাশের ঘন জঙ্গল, একটা গা ছিমছিম করার অনুভূতি, কোন সময় বাঘ না জানি গায়ের উপরে এসে পড়ে। একটা অসাধারণ মেমোরি, কি অসাম একটা ব্যাপার, অসাম। সুন্দরবন আপনাদের যাওয়া উচিত, যদি সামর্থ্য থাকে অবশ্যই একবারের জন্য যাবেন। তবে উল্টাপাল্টা কিছু করেন না আবার, ওই জন্য বাঘ দেখার জন্য অনেকে গিয়া খুব অতি সাহসী কাজ করে ফেলে, এগুলো করা উচিত না। এগুলো আসলে মানে ওই যে ভয় থাকতেই হবে, বন রে ভয় পাইতে হবে। আমি যেটা বুঝতে পারলাম, বন মানে ইমাজিনেশনের থেকে বিশাল, মানে ইনফিনিট একটা ব্যাপার স্যাপার মানে আমি দেখতে পারছি সুন্দরবনে। আপনি কুমিরের দেখা পেয়েছেন সুন্দরবনে? পাইছি। 3 দিন খুঁজছি। 4 দিনের দিন যেদিন আমরা বের হয়ে আসতেছি, তো আমরা ফরেস্টে ওইখানের সাথে কথা বলছিলাম, তো ওইখান থেকে আমাদের ফোন দিছিল যে ভাইয়া মোহনাতে কুমির উঠছে, তাড়াতাড়ি বের হন। আচ্ছা। এবং মানে দেখলাম কুমির আমার খুব মানে পছন্দের একটা প্রাণী, খুব বেশি ফ্যাসিনেশন দেয়। এবং এই ফার্স্ট টাইম ওয়াইল্ডের মধ্যে কুমির দেখাটা মানে আমার জন্য খুব ইমোশনাল একটা ব্যাপার ছিল। মানে আমি দেখা আমার মানে মানে কিছু একটা করছি জীবনে, ভালো লাগছে অনেক। আমি আসলে প্র্যাকটিক্যালি কুমির দেখেছি। আমি মেইন রিভারে থাকার সময় দেখেছিলাম, ওই রোদে যখন ওরা আসে আগে পোয়াইতে, এবং সুন্দরবনের কুমির এত সুন্দর স্কিন, ভেরি কালারফুল। ন্যাশনাল জিওগ্রাফিতে যেটা দেখা যায় অনেক ডার্ক, দেখতে ভয়াবহ, ওরকম না। আমার চোখে যেটা পড়েছে ওরকম না। বন্য শূকর দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি, বেশ কিছু সাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সাপগুলো মানুষের ভয় পায় না, ইনফ্যাক্ট ওরা খুব ইউজ টু হয়ে গেছে আর কি। হ্যাঁ, বাঘ দেখা হয় নাই, তবে কিছু দুর্দান্ত কাজ ছিল ওই সময়টাতে। জঙ্গলের মধ্যে বসে শুট করতেছিলাম, পরে মনে হলো আমরা যে কাজগুলো করছি এগুলো তো বোকামি করছি, পিছন থেকে এসে টুপ করে ধরে নিয়ে গেলে তো চলে যেতাম। কোনো ব্যাপারই ছিল না আসলে। আরো একটা ব্যাপার আছে, সৌন্দর্য জায়গা আছে, কিন্তু আমি আসলে এটা ঢাকায় আসার পর আমি বুঝতে পারছি, এক তো আমি সাঁতার পারি না, হ্যাঁ, আবার কুমিরের ভয়, বনে বাঘের ভয়, জলদস্যুর ভয় তো আছেই। তো যে মানে শিয়ার আতঙ্ক, হ্যাঁ, যে মানে অলওয়েজের যে একটা আতঙ্ক, মানে যখনই আমরা ক্যানেল ক্রুজিংয়ে যাচ্ছি বা কোনো লাইক ফরেস্টে একটু আমরা ভিতরে যাচ্ছি বা এরকম কোনো কিছু, তো ওই ভয়টা কিন্তু ওইটাও একটা অসাধারণ একটা ফিলিং। মানে মানুষ ভুলভাবে না নিলে হয়েছে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আতঙ্ক ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু একটা ব্যাপার আছে ভাই, বাঘের ক্ষিপ্রতা যদি জানা থাকে কারো প্র্যাকটিক্যালি, তার জন্য ওই রকম জায়গাতে যাওয়াটা খুব রিস্কি, এবং মানে সে আসলে সাহসটা পাবে না। মানে আমার যেটা মনে আছে, আমার মেইন বোর্ড থেকে নেমে 2-3 গার্ড সহ, বন্দুক সহ, যখন আমরা যাচ্ছিলাম ওই বিচটার দিকে, ছোট ছোট সরু রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল, লাইক আমাদের যে স্ট্রেংথ বা আমাদের যে শরীরের অবস্থা, আমার মতো 3-4টা তো বাঘ টোকাতে এমনিতেই নিয়ে যেতে পারবে, ধরতে হবে না ঘাড়, এমনিতেই নিয়ে যেতে পারবে। তো এগুলো এখন, তখন কিছু জানতাম না, তখন দুঃসাহসিক ব্যাপার স্যাপারগুলো অটোমেটিক্যালি কাজ করতো। এখন যেহেতু বাঘের ক্ষিপ্রতা আমি জানি, সো আমি 10 বার চিন্তা করবো যে আমি ওইসব জায়গাতে যাবো কিনা। বাট পাগলামো জীবনে একবারের জন্য হলো করা উচিত, সুন্দরবন সবার দেখা উচিত। এবং বাংলাদেশে জন্মগ্রহণ করে সুন্দরবন যদি কেউ না দেখে থাকে, তাহলে এটা একটা বিশাল মিস করতেছে, পুরোপুরি মিস করতেছে ব্যাপারটা। ইনসেক্টের প্রতি তো মানুষের আগ্রহ, আমরা সাধারণত পোকামাকড় ছোটবেলা থেকে দেখি, একটা গা রিডি করা একটা ভাব নিয়ে বড় হই। আপনার এটার প্রতি আগ্রহ হলো কেন? মূলত আমার ফিডার ইনসেক্ট লাগে। আমি কিছু এরকম রেপটাইল বা পেটস পালি, যেগুলো মূলত যেমন লেপার্ড গেকো, ওরা ক্রিকেটস খায়, সুপারওয়ার্মস খায়, মিলওয়ার্মস খায়,
তারপর বিএসএফ খায়, ব্ল্যাক সোলজার ফ্লাইস খায়, এবং অন্যান্য যেমন রোচেস, তেলাপোকা, বাট মানে অন্য 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 লেভেলের। হ্যাঁ অন্য লেভেলের গুলা। তো ওগুলা তো এগুলা ফিডার ইনসেক্ট পালতে পালতে মূলত এখন বলতেই পারি যে আমরা এখন পালতেছি। আপনি শুরুটা হলো পেলেন কোথা থেকে আপনি এগুলা? এটা তো অ্যাকচুয়ালি ওই টাইমে কেউ না কেউ ইনথুজিয়াস্টিক পিপলরা রাখতেছিলই, সো ওখান থেকে তো কালেক্ট করা। ওখান থেকে জাস্ট আই গট টু নো এবং কালেক্ট করে নিয়ে আসি। এখন তো বিটেল ইন্ডাস্ট্রি একটা খুব বড় ইন্ডাস্ট্রি, সুপার অর্ডার করলে পাওয়া যায়। হ্যাঁ অর্ডার করলে পাওয়া যায়। বিটেল, সুপার আর্ম, যেগুলো যে মুরগির জন্য হ্যাঁ। সেলটেল হয়, মানে খুব ভালো একটা ফিড, যে কোনো মানে যারা ইনসেক্ট ফিডিং অ্যানিমালস এর জন্য এই ইনসেক্ট গুলো তো খুবই দারুণ একটা ব্যাপার। হ্যাঁ মানে যেমন দেশি মুরগিরাও তো অ্যাকচুয়ালি ওই আর্তওয়ার্মটা এগুলোই খাচ্ছে, হ্যাঁ, টুকে টুকে হ্যাঁ টুকে টুকে তো ওগুলোই খাচ্ছে, পোকামাকড়ি খাচ্ছে। হ্যাঁ। তো ইফ সামওয়াট আপনি ফিডের জায়গায় আপনি সুপার আর্ম দিলেন, মিলওয়ার্ম দিলেন, ইউ আর গেটিং মাচ মোর মানে বেটার কোয়ালিটি প্রোটিন, Right. এবং ফুডটাও খুবই জোস। তো ওই ফুডের ব্যাপারটা দিয়েই হচ্ছে মূলত মানে আমার পালা শুরু হয়। এবং ওই যে সেট আপ বানানোর যে ব্যাপারটা না, মানে এটা আসলে খুব জোস লাগে আমার, যে কোনো অ্যানিমেল আমি যখন পালবো ওর সেট আপটা হবে ওর নেচারের মতো। ট্রু। হ্যাঁ, তো ওই যে আমি যখন ওই ট্যারেন্টুলা, যেটা মাকড়সাগুলা, যখন তো আমরা ওদের যে সেট আপগুলো আমরা অ্যাকোরিয়ামের ভিতরে বানাই, হ্যাঁ। ওটা আমরা খুব মানে সেলিব্রেট করি ব্যাপারটা, মানে খুব সেলিব্রেট করি যে ওর ব্যাকগ্রাউন্ডটা এরকম হইব, ওর যা এরকম একটা গাছ থাকবে, ওরকম একটা হাইডিং থাকবে, ওর মাটি কোনো গ্লাস বা এগুলোর হবে না, মাটি হবে ও যে দেশের আছে ওই মাটি হবে। ওরে বাবা। হ্যাঁ, তো তখন যখন আমরা ওইটাতে ওকে ছাড়ি, খুব দারুণ ব্যাপার। আপনি ওখানে 15 মিনিট এইভাবেই বসে থাকবেন চুপ করে, আমার মনে হয় যে দেখবেন আহা কি দেখতেছ, দারুণ। তো এরকম ভাবে আমরা ব্যাং ট্যাংও পাইলা থাকি, ব্যাংও এগুলাতে আমরা রাখি। ফ্যাক্ট ইজ দ্যাট ইউ ফাইন্ড ইউর ইউনিকনেস, যেটা আমি জীবনে বহু কথা বলেছি। মানে আপনি কোনটাতে ইউনিক সেটা আপনি ফাইন্ড আউট করে ফেলছেন। মানে আমরা যেটাতে ইউনিক বাই বর্ন সেটাকে আমরা লাভ করি, সেটাতে আমাদের প্যাশন থাকে। কিন্তু আমরা আমাদের জীবনের নানা প্রতিভাকে এগুলো আমরা চেঞ্জ করে ফেলি, আমরা স্যাক্রিফাইস করি আমাদেরকে। ধরেন আমার হয়তো মানে প্যাশন ছিল কোনো একটা সেক্টরে যাওয়ার, কিন্তু আমি সংসার সামলাতে গিয়ে, পরিবার সামলাতে গিয়ে, কিংবা লেখাপড়ার ধরনের জায়গা থেকে আমি ওই জায়গাটা থেকে দূরে সরে আসছি। কিন্তু আমি যদি ওটা ফাইন্ড আউট করে পেতাম, তাহলে ওটার প্রত্যেকটা পালস আমি এনজয় করতাম। সামহাও আপনি লাকি যে আপনি আপনার প্যাশন এবং ইউনিকনেসটার সাথে থাকতে পারছেন। এবং যে কারণে আপনি যখন যে বর্ণনা দিচ্ছেন না, একটা খড়কুটো নিয়ে এসে যে আপনি একটা পোকামাকড়ের ঘর বাসিতে করে দিচ্ছেন, এটাও আপনার কাছে একটা অসাম জিনিস। কিন্তু অনেকের কাছে তো মনে হবে আরে এইসব নাড়াচাড়া করতেছে যদি হাতে কাটে বা বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, এটা আমি বুঝি। মানে স্কুইমিশ ব্যাপারটাও তো থাকে অনেকজনের, যে পোকা ধরছে, মানে অ্যালার্জির ব্যাপার থাকে, অ্যালার্জির ব্যাপার থাকে। আলহামদুলিল্লাহ আমার এরকম মানে কোনো অ্যানিমেল নিয়েই মূলত আমার So you find your life partner, right? হ্যাঁ 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 উনি জেনে শুনে আপনার সাথে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক মানে শি ইজ লাভ অফ মাই লাইফ। তো আই ডোন্ট থিঙ্ক মানে ও বাদে অ্যাকচুয়ালি আমার এরকম পাগলামিগুলা ও জানতো আপনার, মানে ওর সঙ্গে পরিচয়টা কিভাবে আসলে? আমাদের তো লাভ স্টোরি। হ্যাঁ, ও হচ্ছে আমার বাসার এক বাসা পিছেই থাকে। আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে মূলত ওই যে আমি যখন বিকালে চিলদের খাওয়াই, হ্যাঁ, তো এটাও তো মানে সিন্স 6 ইয়ার্স 7 ইয়ার্স হয়ে গেছে। তো আমরা এটা খাওয়া যাচ্ছি, এবং ইটস এ ম্যাসিভ সিন, একটা মেডিটেশনের মতো মনে হবে। 5টার দিকে যখন এরকম আপনার মাথার উপরে 200-300 চিল উঠতে থাকবে, আর এবং দে গ্লাইড টু ইউর হ্যান্ড জেস্টার্স অ্যান্ড অল। তো মানে এভরিডে এইরকমই একটা ব্যাপার চলতে করোনা হিটস, এবং আমরা কিছুদিন অফ দেই। তো চিলেরা ওইরকম থাকে, বাট চিল ডিডন্ট এভার লেফট মি। ওকে, ওরা ওখানেই ছিল। অ্যান্ড কত শত আসে এরকম আনুমানিক এভরিডে 200-300 এই পুরান ঢাকাতে? পুরান ঢাকাতে। তো আশেপাশের লোকজন সব তো আপনাকে নোটিস করার কথা। হ্যাঁ, আমি এখানে লোকাল সেলিব্রিটি এখানে আসলে। ইউর ন্যাশনাল সেলিব্রিটি, পিপল লাভ মি দেয়ার, আই লাভ এটা কোথাও হয় না। কিন্তু ওই চিলদেরকে সে পার্টিকুলার একটা টাইমে সে খাওয়ায় 200-300 চিল। আমি দেখলাম আমাদের এখানে এসেছিল এই যে কানাডিয়ান যে ভদ্রলোক, টাকলা অ্যালেক্স। ভেরি আই রিয়েলি লাভ ইউ। সো ও গেছে আপনার ওখানে ওটা দেখার জন্য। ভাই খুব দারুণ একটা লোক, কিন্তু অ্যানিমাল লাভার। তো আমি এখানে মানে যখন আমরা ভাবছি যে ও আসবে, আমি একটু মানে কনজারভেটিভ ছিলাম, এমনি আমার ইন্টারাকশন লেভেলটা অত ভালো না। তো ভাই আসছে, মানে ও ভাল লাগছে ওর জিনিসপাতি দেখা, যে ওয়াও বাহ, কুকুর আসতেছে, বিড়াল আসতেছে, পাখি হাতে আসতেছে, সুগার গ্লাইডার, ওর মানে এরকম মানে এনিথিং ও একটু পরপর ইন্টারাক্ট করতেছে। তো আমার কাছেও ভালো লাগছে, এবং ওর সাথে আমি অনেকক্ষণ সময় দিয়েছি। এবং যখন ওই চিল খাওয়ানোর টাইমটা মানে ও দেখছে,
মানে আমি তো আমার জোনে চলে যাই এবং ওর জোনে ছিল এবং ওর কাছে মানে অনেক মেসমারাইজিং লাগছে। সো ডেফিনেটলি ইটস হেভেনলি। আচ্ছা, লাভ স্টোরির দিকটা বলে হ্যাঁ। নিই। তো এরকম খাওয়াতাম এবং একদিন এরকম ওর সাথে আমার ফেসবুকে কথা হয় এবং দেয়ার ইট ওয়াজ, এবং আই স হার যে ও ওইখানেই দেখতো, আমার মতোই দেখতো এবং মানে এমন না যে মানে ও রিলিজিয়াসলি ওই চিল পাখিদেরই দেখতো, যে এত সুন্দরভাবে চিল পাখিরা আসে অ্যান্ড উই টকড এবং ও খুব পর্দাশীল, হ্যাঁ। মানে ও কখনোই মানে ও জিনিসটা ভাঙে ও আছে আমাদের মানে স্টেজে, বাট সামহাও আমরা স্ক্রিন করছি না আর কি। হ্যাঁ, এবং ও কখনোই, আমিও ওর ফেস কখনো দেখিনি, বাট উই জাস্ট কানেক্টেড সামহাউ। ওকে। হ্যাঁ, সামহাউ উই কানেক্টেড এবং ও আমার লেভেলের পর্যন্তই মানে কথা বলতে পারতো, মানে শয়তানি এবং অ্যানল এগুলা, বাট স্টিল অ্যানিমাল লাভ ওয়াজ দেয়ার। এবং এটাই আমার জন্য খুব দারুণ একটা ব্যাপার ছিল যে মানে তখন তো আমি সেলিব্রিটিও না, মানে আমার তো তখন মানে 200 সাবস্ক্রাইবারও নাই, আমার পেজে তো তখন 20টা ফলোয়ারও নাই, তো আই ওয়াজ জাস্ট মি। তো ওইখান থেকে ওর সাথে দেখা এবং তো আমি ওর ফেসও তখন দেখিনি, তো দ্যাট অ্যাকচুয়ালি নেভার মেন্ট ইম্পর্টেন্ট টু মি যে ও দেখতে কেমন বা এরকম। ইটস জাস্ট শি ওয়াজ বিউটিফুল ইন হার ওন ওয়ে, যেভাবেই কথা বলতো, যেভাবেই অ্যাকচুয়ালি আমার জিনিসগুলোরে পছন্দ করতো নিজের মতো করে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি মেন্ট মোর টু মি। তো বাট আই গট লাকি, শি ইজ ভেরি বিউটিফুল। তো মানে বিয়ের পর আমি দেখছি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অসাম ফিলিং। বিয়ের আগে দেখেন না আপনি? না, মানে ওইটি কি বলেন, এসব হয় নাকি আজকালকার যুগে? বাট হয়ে গেছে সামহাও, মানে এটাও আম্মু বাবা দেখছে, মানে আম্মু দেখছে অ্যাকচুয়ালি, পাপা না, আম্মু দেখছে। Wow. লাইক আপনার ফ্যামিলি কি খুবই মানে মোর রিলিজিয়াস যেটাকে বলে? ওদের ওর ফ্যামিলি তো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট হ্যাঁ মডারেট রিলিজিয়াস আমার আম্মু পাপাও। তো যেমন আমিও তো রেসপেক্ট করছি ব্যাপারটা যে আমি কেন মানে পর্দার ব্যাপারটা আমি কেন ভাঙবো, যে ওইটা তো ওর বিলিফ। না ঠিক আছে, বাট আমার মনে হয় আমাদের রিলিজনে পারমিট করে একবার হ্যাঁ, দেখা যায়। আই গেস এটা করে, বাট আমি এটা পরে জানছি, আনলাকি এটার ব্যাপারে। বাট ইউ আর লাকি। বাট লাকি, ইট ইজ স্টিল লাকি। ওকে, সো বিয়ে শাদী হলো কত বছর? আমাদের 3 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবং হ্যাঁ, ওইটাই বললাম যে তখন মানে 200ও সাবস্ক্রাইবার ছিল না, এখন আমরা মিলিয়ন হিট করতে যাচ্ছি সাবস্ক্রাইবারে ইন লাইক ফিউ ডেজ। তো রাইট পার্টনার অ্যাকচুয়ালি ওয়ার্কস ওয়েল। এগুলো নিয়ে আপনি খুব সুন্দর গল্প বানান, স্টোরি বানান, এবং আপনি এটার সাথে একটা স্টোরি টেলিং যুক্ত করে দেন, যেটাই মূলত অনেক মানুষকে অ্যাটাচ করে ওইখানে, যে ওকে ফাইন, ঘটনাটা কি ঘটেছে আমরা একটু দেখি। হ্যাঁ, সো এইটা কিন্তু খুবই বড় একটা ইউনিকনেস। কি পরিমাণ রেভিনিউ হয় অন এভারেজ এখানে মাসে? ফেসবুক তো অ্যাকচুয়ালি ইউটিউব থেকে বেশি দেয় মূলত। ফেসবুক ইউটিউব থেকে বেশি দেয়? হ্যাঁ, আমার কাছে অ্যাকচুয়ালি আপনার কাছে শর্ট ভিডিও যেহেতু, হ্যাঁ শর্ট ভিডিওস Right, যেহেতু, right. এবং আগে আমি এরকম মানে যখন ডেইলি ভিডিওস দিতাম ইউটিউবে, তখন লং ফর্মের ব্যাপারটা ছিল। Right. তো তখন অন্যরকম একটা ব্যাপার ছিল, ওইটা আবার ইউটিউব বেশি দিত তখন। বাট এখন ফেসবুক হ্যাজ ইটস ওন থিং গোয়িং অন, যে রিলসের ব্যাপারটা অ্যান্ড অল, তো ওইখান থেকে আসে। তো অ্যাটলিস্ট এরকম আসে যে আল্লাহ দিলে আমার মূলত কোনো রেস্কিউড অ্যানিমাল, যে আমার এখানে এখন 56টা চিল পাখি আছে এবং অন্যান্য আরও কিছু অ্যানিমালস আছে, কিছু ডগ যেগুলো অ্যাডপশনে আসছে অ্যাজ আ রেস্কিউ, কিছু ক্যাট, কিছু বার্ডস। তো এগুলোর জন্য আল্লাহ দিলে আমার কখনোই ডোনেশন নেওয়া লাগে না। এবং আই হ্যাভ আ লট অফ পেটস, I have a family, I have and all everything. বিউটিফুল। তো গভর্নমেন্ট পলিসিটা কি মানে এই ধরনের প্রাণীর ক্ষেত্রে? এইখানেই আমি অনেকক্ষণ ধরে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম, যাতে আমার এই কথাগুলা মানে কোনোভাবে রং ইম্প্যাক্ট না করে ফেলে। রাইট। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে যে এই যে রেস্কিউর যে ব্যাপারটা আমি বললাম, ওয়াইল্ড অ্যানিমেলের ব্যাপারে আমি বলছি, চিল পাখির ব্যাপারে বলছি, পেঁচা পাখির ব্যাপারে বলছি, এবং সেটা দোয়েল পাখিও হইতে পারে, ও একটা ওয়াইল্ড পাখি, আমাদের দেশের পাখি। তো মানে আই এম ভেরি হাম্বলড যে আসলে ওয়াইল্ড লাইফ থেকে বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আই গট টু ডু দিস। হ্যাঁ, আমি তাদের সাথে অ্যাকচুয়ালি যখন অনেক আগে থেকে কাজ করে আসতেছি, দের ইজ অসীম ভাইয়া, দের ইজ নার্গিস আপু, হ্যাঁ, লিজা আপু, তো আব্দুল্লাহ সাদিকা ভাইয়া, তো ওরা অ্যাকচুয়ালি আমাকে এখান থেকে দে আর ব্যাকিং মি আপ। হ্যাঁ, এমন না যে আমি আসলে বন বিভাগের কাজগুলো আমি করতেছি, এমন না, দে আর ডুইং দেয়ার থিং,
এবং আমি আমার দিকটা আমার হইতে পারে অ্যাজ আ অ্যানিমাল লাভার বা হইতে পারে অ্যাজ রেসিডেন্টস টু বাংলাদেশ, আমার রেসপন্সিবিলিটি আমি করে গেতেছি, দ্যাটস ইট, আর কিছুই না। এক্সট্রা না যে আমি যে কাজ হচ্ছে না ওগুলা আমি করতেছি না। পিপল এখানে আরো অর্গানাইজেশনস আছে যারা অ্যাকচুয়ালি এই ওয়াইল্ড লাইফের জন্য, স্নেকের ব্যাপারে অনেক আছে, হ্যাঁ, যারা স্নেক অ্যাকচুয়ালি করতেছে। সোয়ান নামের একটা টিম আছে, ভরপুর স্নেক পায় এবং ওরা মাশাআল্লাহ দে আর ডুইং রিয়েলি গুড। স্নেক পাচ্ছে, ওগুলা কাজ করতেছে। আমরা চিল পাচ্ছি, আমরা চিল নিয়ে কাজ করতেছি। এবং এগুলা আসলে আমরা যদি WCCU থেকে অ্যাকচুয়ালি আমরা যদি এরকম ব্যাকআপ বা এরকম পারমিশনগুলো না পাতাম, এটা কিন্তু মানে ঠিক হতো না। হ্যাঁ, মানে এটা রাখাটা ঠিক হবে না। এবং আপনি আপনার কাছে তো কোনো রকম ওয়াইল্ড অ্যানিমেল পজেসই করতে পারবেন না, দ্যাটস এগেনস্ট দ্য ল। তো যখন মানুষ ময়না পাখি পালতেছে, তো আমি এরকম একটা সিরিজ ছিল যে আমি এরকম হাটে যেতাম বা এরকম কেউ পালতেছে, আমি তা ওয়াইল্ড লাইফ নিয়ে আমি ওগুলা রেস্কিউ করে নিয়ে আসতাম। তো এটা একটা লিগ্যাল ব্যাপার যে কেউ যদি এরকম ওয়াইল্ড অ্যানিমেল পাইলা থাকে, দে জাস্ট শুডেন্ট। আসলে ওই পশুরই ক্ষতি করে দিতেছে মূলত। এই যে বললাম যে চিল অনেকজন পালতে চায়, তো কি হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই চিল পাখিগুলা যখন প্রপার অ্যামাউন্টের এক্সারসাইজ না পায়, তো উঠতেই তো পারতেছে না, এক জায়গায় খাঁচে বন্ধ করে রাখছেন, তো কিন্তু কি হবে, ও মারা যাবে, বেশি দিন টিকতে পারবে না। হ্যাঁ, ম্যাক্স গেলে 4 থেকে 5 মাস থাকবে আপনার কাছে, এবং ও জাস্ট ওর নিজের সারভাইভালের জন্য জাস্ট পানি খায়া বাইচা থাকবে, দ্যাটস ইট। এবং ওর যখন উইল শেষ, এই ম্যাজেস্টিক পাখি নিজেই শেষ হয়ে যাবে, মানে দে ডাই আউট অফ স্ট্রেস। হ্যাঁ, পাখিদের তো অনেক তাড়াতাড়ি স্ট্রেস হয়ে যায়। তো এই যে লিগ্যাল ইস্যুর যে ব্যাপারটা, আমি চাচ্ছিলাম যে আমাকে দেখা কেউ আবার ইন্সপায়ার না হয়ে যাক। আমি অলওয়েজ আমার এই যে চিলের ব্যাপারটা, আমি আপনার সাথে কথাবার্তা বললাম, আপনি দেখবেন আমার পেজে বা আমার চ্যানেলে চিল পাখি নিয়ে আমি যখন আমার একটা এরকম ব্রড রিয়েলাইজেশন আসছে, আমি অফ করে দিছি এই রেস্কিউ নাম নিয়ে। আমি যদি ওইখানে ওই চিল পাখি আমার বাড়িতে আছে এটা দেখাইতেছি, আমি জানি না ইম্প্যাক্ট দুইভাবেই পড়তে পারে। এক পড়বে রাফিদ খুব ভালো কাজ করতেছে, আরেক পড়বে যে ও চিল তো এই যে এমনি পালা যায়, এই যে ধরে নিয়ে এসে পালা শুরু করে, হ্যাঁ এমনি পালা যায়, এই যে ও এমনি খাঁচা বানাইছে, এভাবে ডাল রাখছে, এভাবে খাবার দিচ্ছে, এমনি পালু। তো দুই রকম ইম্প্যাক্ট। তো আমি এই কারণে অফ করে দিচ্ছি। আমি আমার চিল পাখি নিয়ে কন্টেন্ট বানাই না। বানাই কি কোনটা, যেটা দেখা যায় যে আমি খাওয়াইতেছি, অনেক দারুণ একটা মোমেন্ট, হ্যাঁ, ওইটা একটু দেখাইলাম। হ্যাঁ, এই যে স্কারের ব্যাপারটা, ওইটা একটু দেখাইলাম যে ওরা খুব ভালোবাসে, তো আমি ওরা অনেক ভালোবাসি, তো এইগুলো একটু দেখাই। কিন্তু ওই যেগুলা দেখা গেছে যে খুব অসুস্থ, মানে ম্যাক্সিমাম 20-30টা এরকম আছে যাদের হচ্ছে পাখা নাই। হ্যাঁ, গুড্ডির কারণে পাখা মানে পুরা কাইটে গেছে, একটা পা নাই, চোখ নাই, তো এরা তো আসলে চলে যেতে পারে না। এরা তখন আমার এখানেই মূলত শেল্টারে থাকে এবং খাওয়া দাওয়া দেওয়া লাগে। তো এগুলো যদি দেখায় দিই, দেখা যায় মানুষ ইন্সপায়ার হয়ে যাবে। আমার কাছে এরকম এভরিডে 10-12টা ফোন আসে, পেঁচা চায়, চিল পাখি চায়, ইগলের বাচ্চা চায়। মানে আগে আমি বলতাম ভাইয়া এটা ইলিগাল, হ্যান ত্যান, তো আমার এই কথা শুনে দিত, হোপ মিয়া আপনি বলেন, আপনি তো রাখছেন, আমি বুঝছি, হ্যাঁ আসলেই তো আমি রাখছি, কিন্তু হইতে পারে দুইজনের মোটিভ আলাদা, কিন্তু ওই যে দেখাইতেছি তো ভাবতেছে যে আসলে পালা যায়। তো এই কারণে আসলে আমি ট্রাই করি। আমি আবার বলে দিলাম যে আসলে এগুলা পালার জিনিস না, আমি যতটুকু করতে পারতেছি হয়তো বা একটা টাইম আসবে আর পারবো না। তো আমি জাস্ট এই মোটিভেই করতেছি যে এই ম্যাজেস্টিক অ্যানিমেলগুলা মানে আমাদের আকাশে অনেক মানায়, সেই রকম লাগে ওদের বাংলাদেশের আকাশে যখন উড়ে, এবং দে ডু দেয়ার থিংস, জোস একটা ব্যাপার। কিন্তু একটা মায়া তৈরি হয়ে যায় না, এবং এই মায়া থেকে যদি সেদিন একটা খুব চমৎকার একটা দৃশ্য আমার মনে আছে, সম্ভবত কোনো একটা বন্য প্রাণীকে কেউ পেলেছেন, যত্ন করে ওটাকে বড় করেছেন, কিন্তু ওয়াইল্ড লাইফ যে ল, সেখান থেকে যারা রেস্কিউ করার কথা ওখান থেকে নিয়ে যাচ্ছেন, ওনার কাছ থেকে নিয়ে হয়তো চিড়িয়াখানায় রাখবেন বা অন্য কোথাও ছেড়ে দিবেন, কিন্তু ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছে বারবার, কিন্তু ওই পাখিটা বা ওই প্রাণীটা বারবার ওনার কাছেই ফিরে আসতে চাচ্ছে। শেষ পর্যন্ত সেটা নিয়েই গেছে, কারণ বিকজ সেখানে একটা ল আছে। এই যে বন্ধনটা, এবং আপনি তো এই বন্ধনটা নিয়ে কাজ করেন, সো আপনার কখনো যদি মনে হয় না যে এই যে সরকার তো চাইলেই কালকেই আপনার এগুলো সব বন্ধ করে দিতে পারে ওয়াইল্ড লাইফের জায়গাটা থেকে?
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মানুষ আমাদের সমাজে যে কোনো কাজ করলেই সেটা দুই ধরনের আলোচনা হয়। একটা হতে পারে মানুষ মনে করতে পারে যে এই কাজগুলো উনি করছেন নিশ্চয়ই এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে, ব্যাড ইন্টেনশন। আবার মানুষ এভাবে চিন্তা করতে পারে যে করছে কিন্তু এটা তো ওনার কোনো রাইট নাই, উনি কেন এটা করবে? সেটা তো আসলে যারা বন্যপ্রাণী সংরক্ষণ করেন সরকারের পক্ষ থেকে তাদের রাইট। সো যারা চাইলে কালকে হানা দিয়ে এগুলো বন্ধ করে দিতে পারে। এই থ্রেট ফ্যাক্টরগুলো আপনার চিন্তা হয় না কখনো, চ্যালেঞ্জ ফ্যাক্টরগুলো? আমি তো অ্যাকচুয়ালি ওই যে বিষয়গুলো পারমিশন নিয়েই কাজগুলো করতেছি। এমন না যে আমি মানে লুকোচুরিতে বিষয়টা করতেছি, আমি দেখাচ্ছি, একদিন হয়তো বা বলবে করতে, না করবো না, এমন না ইন্সপায়ার করতে চাই না বা এরকম ডিবেটও তৈরি করতে চাই না যা হ্যাঁ দিল না কেন দিবে। হ্যাঁ, আপাতত আমাকে যতটুকু করতে দিয়েছে আই এম হ্যাপি, এবং তারা আমাকে এরকমভাবে আদর করে সাপোর্ট করে, এটার জন্য আমি খুব প্রাউড ব্যাপারটা। এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকা উচিত না? মানে যদি কেউ এরকম অ্যানিমাল লাভার নিজেকে প্রুভ করতে পারে তাকে সার্টিফাই করে দেয়া সরকারের পক্ষ হ্যাঁ থেকে? এক্স্যাক্টলি, জাস্ট ডু দ্য ট্রেনিং। হ্যাঁ, আমি ওদের সাথে ট্রেনিং করেছি। Okay. I have a certificate from them Oh, beautiful. as a volunteer to wildlife crime control unit. ওকে, তো ওই কেস থেকে আমি মূলত এগুলা করতে পারতেছি। ওকে। এবং যে ইমোশনের যে ব্যাপারটা বললেন যে আমি যে ওইখানে একটা স্পেসিফিক কিছু আছে যে এক্সপিরিয়েন্সটা আপনি বললেন যে একজন এরকম ওয়াইল্ড অ্যানিমেল ছিল, বড় করছে, তারপর নিয়ে চলে গেছে। তো ও এখানে আসলে দুই রকম একটা ব্যাপার, যে ইমোশন তো আছে কিন্তু পোর্ট্রেয়ালটা তো রং। আমি মনে করি এটা অ্যাটলিস্ট যে পোর্ট্রেয়ালটা রং বলতে হচ্ছে যে আমি যখন আমার স্কারে দেখাই আমি ওইটাই দেখাই যে ও উইরাজ গেতেছে, মাঝে সাঝে আমার কাছে আইসা ও আমার একটু আদর করতেছে, অ্যান্ড খুব দারুণ ব্যাপার এটাই দেখাইলাম আপনাদের। কিন্তু দ্য মোস্ট বিগ ফ্যাক্টর ইজ যে ও ফ্রি, ওটাও দেখাইতে হবে। হ্যাঁ, ও ফ্রি, ও কোনোভাবেই কেজ না, ও কোনোভাবেই আমার উপরে ডিপেন্ডেন্ট না। ও একটা হান্ট করে খাচ্ছে, ও জিনিসপাতি নিয়ে নেস্টিং করতেছে, অন্য জায়গায় যাচ্ছে, অন্যান্য চিলেদের ঝাঁকের সাথে চলে যায়, কিন্তু ও নিজে থেকে চলে আসে, এটা ওর পার্সপেক্টিভ। কেজ বার্ড বলে যে কনসেপ্টটা, এটা কি আসলে রাইট কোনো কনসেপ্ট? কেজ বার্ডস, রাইট, আমরা কিছু পাখিকে তো কেজ বার্ড হিসেবেই চিনি, তারা ওখানে ব্রিড করে, ওখানেই থাকে, ওখানে থাকতে পছন্দ করে। বাট দে অ্যাকচুয়ালি কেম ফ্রম দ্য নেচার, রাইট? প্রকৃতি থেকেই তারা আসছে। হ্যাঁ আসছে। যেমন আমাদের নেটিভ বার্ড, দে আর নেভার কেজ বার্ডস। হ্যাঁ, নেটিভ যেগুলো আমাদের বিদেশ থেকে আসতেছে এগুলোকে আমরা কেজ বার্ডস হিসাবে বলতেছি, কারণ এগুলা অ্যাজ আ পেট হিসাবে আমাদের দেশে আসছে। ওকে, হ্যাঁ, কোথাও না কোথাও ব্রিড হয়ে আসছে, বা হু নোস ওয়াইল্ড। ওরা কখনো হয়তো আকাশে উড়েও নি কিছু পাখি যেগুলো আসতেছে, রাইট? এখন আপনি একটা বাজিগার ছেড়ে দিবেন, মানে আমাদের ঢাকায় আপনি একটা বাজিগার ছাড়বেন, ইউ জাস্ট কিলিং দ্য বার্ড। আপনি ছাড়ছেন এবং ওকে একটা কাক খাইছে, নাহলে একটা চিল ধরছে, নাহলে ও 15 মিনিটও ফ্লাইট নিতে পারেনি। বাজিগার বলতে কি এটা কি মানে পাখি? বাজরিগার পাখি, লাভ বার্ড পাখি, ও আচ্ছা, রাইট, ওগুলোকে ছাড়া মানে ওকে বিপদে ফেলে দেওয়া। এবং আচ্ছা। এইটা শুধু বাজরিগা পর্যন্ত না, আপনি যদি এইভাবে এক্সটেন্ড করে নিয়ে যান, যে এই আফ্রিকান গ্রে প্যারট, ককাটু, হ্যাঁ, এগুলো আমাদের দেশে ফ্লাই করার জন্যই বানানো না। মানে এদের প্রেডেটরি যে বার্ডসগুলো আছে এরা ইজিলি খেয়ে ফেলবে। ও মানে এক পাখি আরেক পাখি কিভাবে খেয়ে ফেলে? হ্যাঁ, মেরে ফেলবে ইজিলি। আপনি টেম পাখি আমাদের দেশে, আমার বাইরের দেশে দেখবেন এরকম ম্যাকাও ছাড়ে, উঠতেছে, আইসা বসতেছে, এই ট্রেনিং দেওয়াটা কোনো ব্যাপারটা না। কিন্তু এই যে ও যে এখানে উঠতে পারবে এবং উঠতে পারবে না, এটা চিলগিয়া ধরে একদম খেয়ে ফেলবে, কোনো ব্যাপারই না। আমি তো ভয়ে ড্রোনই উড়াইতে পারি না, যখনই উড়াই তখনই দেখি। মাঝখানে সিলেট গিয়েছিলাম ভাওয়াল করে, উড়াইলাম, দেখি চিল কোথা থেকে, এই কুয়াশার মধ্যে চিল গিয়া উড়ানো যায় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এক্স্যাক্টলি এই ড্রোনের মতো জিনিসটা ধরে ফেলাইতেছে, কিছুই মানতেছে না পাখিরা, আমাদের দেশীয় পাখিরা। তে এরকম কালারফুল টিয়ারা যখন উড়ে যাবে, তো ওদের কাছে তো এটা পুরো প্রে। তো এই কারণে আই গেস ওদের কেজ বার্ডস বলা হয়। বাট বার্ডস আর নেভার, মানে কেজ কি যত বড় জায়গা দিতে পারবে দেখা গেছে কমই পড়বে, যে কোনো পাখির জন্যই কমই পড়বে। আমিও তো পাখি পালি, আমি যে 2টা পাখি পালি, অনেক বড় পাখি ওরা, ম্যাকাউস, এবং ওরা মানে ওদেরও রুম আছে। বাট এখানেও আই জাস্ট গট লাকি সামহাউ যে এই 2টা পাখি মূলত উঠতে পারে না। হ্যাঁ, বড় পাখি না হলে একটা ম্যাকাওর জন্য হয়তো বা এরকম সাইজের একটা ঘর লাগে। বাট ওরা দুইজনই উঠতে পারে না, দুইজনেরই একটা ম্যাকাওর এত দাম কেন হয়? লাখ টাকার উপরে এগুলো, একটা 3 লাখ 4 লাখ 5 লাখ আমি দেখেছি। বিশাল পাখি, বিশাল ইন্টেলিজেন্স, অনেক বেশি সুন্দর,
এবং আমাদের দেশীয় না, যে দেশ থেকে আসে ওইখানেও ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, কাকাতুয়া পাখি যদি বলেন অস্ট্রেলিয়ার মধ্যে মানে এরকম কাকের মতো, চড়ুই পাখির মতো দেখলাম যে মানে দে হ্যাভ আ প্রবলেম উইথ ককাটুস। বাংলাদেশে কি এক্সপেন্সিভ? ইটস ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। আমার মনে হয় আমরা আসলে আড্ডা দিইনি আজকে, গল্প করলাম, সামনে ক্যামেরা ছিল কিনা সেটাও খেয়াল করিনি। সো ফ্যাক্ট ইজ দ্যাট আপনি আরও অনেক বড় কিছু করেন, ভালো কিছু করেন, এবং ডেফিনেটলি আপনার যে ফিউচার প্ল্যান সেটার দিকে আপনি এগিয়ে যান, সেই দোয়া করবেন, এটাই চাই। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।